ইসরায়েল চেয়েছিল এরদোয়ানকে রাগাতে, কিন্তু তারা আসলে জাগিয়ে তুলেছে এক ঘুমন্ত সিংহকে। তেল আবিবে বসে গ্রিস থেকে সাইপ্রাসকে নিয়ে নেতানিয়াহু যখন তুরস্কের বিরুদ্ধে নতুন এক ষড়যন্ত্রের জাল বুনছিল, ঠিক তখনই ভূমধ্য সাগরের বুকে নেমে এলো তুর্কি নৌবাহিনীর প্রলয়ঙ্কারী ঝড়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে তুরস্কের গর্ব তাদের বিশাল মেডিটেরিয়ান ফ্লিট বা ভূমধ্যসাগরীয় নৌবহর চার দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলের জলসীমা। হাইফা থেকে আশদোদ, ইসরায়েলের প্রতিটি বন্দর আজ তুরস্কের যুদ্ধজাহাজের নিশানায়। সাগরের বুকে ইসরায়েল আজ পর্যন্ত সম্পূর্ণ অবরুদ্ধ। এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুরস্কের জন্য হুমকি হওয়া সব রাস্তা আজ বন্ধ। ইসরায়েলের টুটি এখন তুরস্কের হাতে, আর সমুদ্র থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ইসরায়েল আজ বিশ্ব থেকে বিচ্ছিন্ন। যে নেতানিয়াহু কাল পর্যন্ত গ্রিক প্রধানমন্ত্রী এবং সাইপ্রাস প্রেসিডেন্টের সঙ্গে বসে তুরস্ককে নতুন হুমকি বলে আখ্যা দিয়েছিলেন, আজ তিনিই দেখছেন সেই হুমকি তার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ইরান ছিল পুরনো গল্প, এখন ইসরায়েলের দুঃস্বপ্নের নাম তুরস্ক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরদোয়ানের এক চালে মাত হয়ে গেল ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাসের ত্রিপক্ষীয় জোট। আমরা উন্মোচন করব ভূমধ্যসাগরের নতুন সমীকরণ, যেখানে ঢেউয়ের সাথে তালে তালে লেখা হচ্ছে জায়নবাদীদের পতনের ইতিহাস। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাসের এই ত্রিপক্ষীয় বৈঠক কেন এরদোয়ানকে রাগানোর জন্যই আয়োজন করা হয়েছিল? নেতানিয়াহু কি জানতেন না এর পরিণতি কি হতে পারে? নাকি তারা ভেবেছিল আমেরিকা তাদের বাঁচাবে? তুরস্কের নৌবাহিনী কিভাবে এত দ্রুত ইসরায়েলের সাগর পথ অবরুদ্ধ করে দিল? ইসরায়েলি মিডিয়া কেন চিৎকার করে বলছে যে তাদের জন্য ইরানের চেয়েও বড় এবং ভয়ঙ্কর এবং তাৎক্ষণিক হুমকি এখন তুরস্ক? এরদোয়ানের এই সাগর ঘেরাও কর্মসূচি কি ইসরায়েলের অর্থনীতিকে ধসিয়ে দেবে? সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েল কি এখন তুরস্কের দয়ার উপর বেঁচে থাকবে, নাকি ভূমধ্যসাগরই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন নীল জলরাশির গভীরে লুকিয়ে থাকা সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় তেল আবিবের এক বিলাসবহুল হোটেলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আয়োজন করেছিলেন ইসরায়েল, গ্রিস, সাইপ্রাসের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল একটাই, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের প্রভাব খর্ব করা। ইসরায়েলি চ্যানেল 11 তাদের এক গোপন রিপোর্টে ফাঁস করে দিয়েছে যে এই সামিটের মূল লক্ষ্যই ছিল প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষুব্ধ করা বা রাগিয়ে দেওয়া। ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস মিলে একটি জ্বালানি করিডোর বা পাইপলাইন তৈরি করতে চাইছিল, যা তুরস্ককে পাশ কাটিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করবে। তারা তুরস্ককে ভূমধ্যসাগর থেকে এক ঘরে করে ফেলার পরিকল্পনা করেছিল। নেতানিয়াহু ভেবেছিলেন গ্রিস এবং সাইপ্রাসকে নিয়ে তিনি তুরস্কের বিরুদ্ধে এক শক্তিশালী দেওয়াল গড়ে তুলবেন। ইসরায়েলি মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছিল, ইরান এখন অতীত, আমাদের নতুন এবং বড় শক্তি হল তুরস্ক। তারা তুরস্ককে একটি গ্লোবাল থ্রেট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছিল। কিন্তু নেতানিয়াহু ভুলে গিয়েছিলেন, বাঘকে খোঁচা দিলে বাঘ কখনো চুপ করে থাকে না। তেল আবিবের এ ষড়যন্ত্রের খবর আঙ্কারায় পৌঁছাতে দেরি হয়নি, আর খবর পাওয়ার সাথে সাথেই এরদোয়ান দিলেন তার মাস্টার স্ট্রোক। তিনি নির্দেশ দিলেন তুরস্কের নৌবাহিনীকে, যাও ভূমধ্যসাগর দখল করো। মুহূর্তের মধ্যে তুরস্কের মেডিটেরিয়ান ফ্লিট বা ভূমধ্যসাগরীয় নৌবহর সক্রিয় হয়ে উঠল। ডজন ডজন ফ্রিগেট, করভেট এবং সাবমেরিন ইসরায়েলের জলসীমার দিকে ধেয়ে গেল। তুরস্ক ঘোষণা করল এক বিশাল সাগর ঘেরাও কর্মসূচি। তারা ইসরায়েলের সমুদ্র বাণিজ্যের রুটগুলোতে নৌমহড়া শুরু করে দিল। এর ফলে ইসরায়েলের বন্দরগুলোতে কোনো বিদেশি জাহাজ ঢোকার সাহস পাচ্ছে না। এরদোয়ানের এই পদক্ষেপ ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইসরায়েল ভেবেছিল তুরস্ক হয়তো শুধু কূটনৈতিক প্রতিবাদ জানাবে, কিন্তু তুরস্ক সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করে বসল। তারা ইসরায়েলকে বুঝিয়ে দিল, ভূমধ্যসাগর কারোর বাবার সম্পত্তি নয়, এটি অটোমানদের পুরনো বিচরণ ক্ষেত্র। এরদোয়ানের এই রণকৌশলের নাম ব্লু হোমল্যান্ড বা মাভি ভাতান। তিনি শুধু মুখের কথায় বিশ্বাসী নন, তিনি কাজে বিশ্বাসী। তুরস্কের এই নৌমহড়া প্রমাণ করে তারা তাদের জলসীমার 1 ইঞ্চিও ছাড় দেবে না। ইসরায়েল ভেবেছিল তারা পাইপলাইন দিয়ে গ্যাস চুরি করে ইউরোপে পাঠাবে, কিন্তু তুরস্কের যুদ্ধজাহাজগুলো এখন সেই পাইপলাইনের স্বপ্নের উপরই দাঁড়িয়ে আছে পাহারাদার হয়ে। শুধু সাগর ঘেরাও করে ক্ষান্ত হয়নি এরদোয়ান। তিনি জানতেন ইসরায়েল এবং গ্রিস মিলে সাইপ্রাসকে ব্যবহার করে তুরস্কের উপর হামলা চালাতে পারে, তাই তিনি আগেভাগেই সে রাস্তা বন্ধ করে দিলেন। উত্তর সাইপ্রাস বা তুর্কি নিয়ন্ত্রিত সাইপ্রাসে আঙ্কারা হঠাৎ করেই ভারী যুদ্ধাস্ত্র এবং সেনা মোতায়েন বাড়িয়েছে। সেখানে বসানো হয়েছে তুরস্কের বিখ্যাত বায়োরাক্তার TB2 এবং আকিঞ্চি ড্রোনের ঘাঁটি। রয়েছে অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম। এর মানে হলো ইসরায়েল বা গ্রিস যদি সাইপ্রাস ব্যবহার করে কোনো চাল চালতে যায়, তবে তুরস্কের ড্রোনগুলো তাদের আকাশেই ধ্বংস করে দেবে। সাইপ্রাস এখন তুরস্কের এক অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। মূলত ইসরায়েল, গ্রিস এবং পশ্চিম সাইপ্রাসের হুমকি মোকাবেলা করতেই আঙ্কারা এ আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। তারা ইসরায়েলকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার পথে হাঁটছে।
এরদোয়ানের কৌশল পরিষ্কার, শত্রু তোমাকে ঘেরাও করার আগেই তুমি শত্রুকে ঘেরাও করে ফেলো। তুরস্কের এই সাগর ঘেরাও কর্মসূচির ফলে ইসরায়েলের টুটি চেপে ধরা হয়েছে। কেন জানেন? কারণ ইসরায়েল একটি আইল্যান্ড নেশন বা দ্বীপ রাষ্ট্রের মতো। তাদের বাণিজ্যের 99% হয় সমুদ্র পথে। তাদের প্রতিবেশী দেশগুলো লেবানন, সিরিয়া সবাই শত্রু। জর্ডান এবং মিশরের সাথে সম্পর্কও শীতল। তাই ইসরায়েলের বেঁচে থাকার একমাত্র পথ হল ভূমধ্য সাগর। তাদের তেল, খাদ্য, কাঁচামাল সবই আসে সাগর দিয়ে। এখন তুরস্ক যদি সেই সাগর পথ বন্ধ করে দেয় বা সেখানে ভয়ের পরিবেশ তৈরি করে, তবে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়বে। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইসরায়েলে যাওয়া জাহাজের বীমা করতে চাইবে না। জাহাজগুলো পথ ঘুরিয়ে অন্যদিকে চলে যাবে। সমুদ্র থেকে বিচ্ছিন্ন মানে ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এরদোয়ান ঠিক এই দুর্বল জায়গাতে আঘাত করেছেন। তিনি কোনো মিসাইল না ছুড়ে ইসরায়েলকে এক গভীর সংকটে ফেলে দিয়েছেন। নেতানিয়াহু এখন বুঝতে পারছেন তুরস্কের সাথে পাঙ্গা নেওয়া আর হামাসের সাথে যুদ্ধ করা এক জিনিস নয়। ইসরায়েলি মিডিয়া এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তাদের নিরাপত্তার জন্য ইরানের চেয়েও বড় হুমকি এখন তুরস্ক। কেন? কারণ ইরান অনেক দূরে, তাদের সাথে সরাসরি কোনো সীমান্ত নেই, কিন্তু তুরস্ক ভূমধ্য সাগরের ঠিক ওপারে। তুরস্কের নৌবাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম এবং অত্যন্ত আধুনিক। তাদের সাবমেরিন এবং ড্রোন প্রযুক্তি বিশ্বসেরা। ইরান হয়তো প্রক্সি দিয়ে যুদ্ধ করে, কিন্তু তুরস্ক সরাসরি রাষ্ট্র হিসেবে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্কের সাথে ইসরায়েলের সংঘাত হলে আমেরিকাও সহজে নাক গলাতে পারবে না, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য। কারণ তুরস্কের হাতে আছে ন্যাটোর সমমানের অস্ত্র এবং নিজস্ব প্রযুক্তির ভাণ্ডার, যা দিয়ে তারা যে কোনো মুহূর্তে তেল আবিবের আকাশেও কালো মেঘ নামিয়ে আনতে পারে। ইসরায়েলি চ্যানেল 11-এর রিপোর্টে বলা হয়েছে, আমরা এরদোয়ানকে রাগাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা তার রাগের আগুনে পড়ছি। তেল আবিবের নীতি নির্ধারকরা এখন নিজেদের চুল ছিঁড়ছেন। তারা বুঝতে পারছেন তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছেন। এই পরিস্থিতির মধ্যে এরদোয়ান এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তুরস্কের জন্য হুমকি হওয়া সব রাস্তা বন্ধ করবে আমাদের সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, কেউ যদি মনে করে ভূমধ্য সাগরে আমাদের অধিকার কেড়ে নেবে, তবে তারা বড় ভুল করছে। আমরা আমাদের নীল স্বদেশ রক্ষা করতে যে কোনো মূল্যে প্রস্তুত। এরদোয়ানের এই হুঙ্কার শুধু কথার কথা নয়, সাগরের বুকে তার যুদ্ধজাহাজগুলোই তার প্রমাণ। তিনি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছেন, গ্রিস বা সাইপ্রাসের মতো ছোট দেশগুলোকে সাথে নিয়ে তুরস্কের মতো পরাশক্তির সাথে খেলা করা যায় না। এরদোয়ান এখন শুধু তুরস্কের নেতা নন, তিনি মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষাকারী। তিনি জানেন, ইসরায়েলকে সাগরে আটকাতে পারলে ফিলিস্তিনের মুক্তি সহজ হবে। গাজায় ইসরায়েলের রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, ভূমধ্য সাগরের ঢেউ আজ তুরস্কের কথায় চলে। নেতানিয়াহু বুঝতে পারেননি, অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারীর সাথে পাঙ্গা নেওয়া মানেই আগুনে হাত দেওয়া। ইসরায়েল এখন এক নির্জন দ্বীপে পরিণত হয়েছে, যার চাবি আছে এরদোয়ানের পকেটে। গ্রিস বা সাইপ্রাস এখন ইসরায়েলকে বাঁচাতে পারবে না, কারণ তারা নিজেরাই তুরস্কের ভয়ে তটস্থ। এরদোয়ান প্রমাণ করেছেন, বুদ্ধি এবং সাহস থাকলে একটি গুলি না ছুঁড়েও শত্রুকে হাঁটু গেড়ে বসানো যায়। সাগরের সুলতান আজ ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দিয়েছেন। আপনারা কি মনে করেন, তুরস্কের এই সাগর অবরোধকে ইসরায়েলকে নতি স্বীকার করতে বাধ্য করবে? এরদোয়ানের এই পদক্ষেপ কি ফিলিস্তিনের জন্য আশীর্বাদ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন ভূরাজনীতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।